এই যে চেয়ারটা আপনি দেখছেন, যেই চেয়ারে আমি এখানে বসছি আপনার সামনে মাননীয় স্পিকার, এই চেয়ারটি খুব কঠিন একটি চেয়ার। আরো ভালো হয় যদি 2001 থেকে 6 সাল পর্যন্ত মাননীয় স্পিকার যে দুর্নীতির অভিযোগগুলো এসেছিল সেটারও একটা স্বচ্ছ তদন্ত মাননীয় স্পিকারের বর্তমান সরকার করে। মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন টোটাল 4 কোটি পরিবারকে আমরা ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসব। আমরা যদি 4 কোটি পরিবারকে আমরা ফ্যামিলি কার্ডের আওতায় নিয়ে আসি, তাহলে আমাদের 1,20,000 কোটি টাকা মাননীয় স্পিকার আমাদের টোটাল হচ্ছে খরচ হবে। আপনি নিজেও সাক্ষী, আপনার নির্বাচনী এলাকাতেও আপনাকেও মহিলারা ঘিরে ধরেছিল ফ্যামিলি কার্ড দেওয়ার জন্য। পথ দেখালো বাংলাদেশ। সংসদীয় গণতন্ত্রের পীঠস্থান, সংসদীয় গণতন্ত্রের মন্দির পার্লামেন্ট কতটা পরিবর্তিত হতে পারে, কতটা আলোচনার স্থল হতে পারে, কতটা সুষ্ঠু আলোচনা, সুষ্ঠু বিতর্কের কেন্দ্রভূমি হতে পারে, সেটা দেখিয়ে দিল বাংলাদেশ। দেখিয়ে দিল কিভাবে যুক্তি তর্কের মাধ্যমে বিরোধীদের দাবি, বিরোধীদের অন্যায় আবদার, বিরোধীদের কোনো মন্তব্যকে ধূলিসাৎ করা যায়। বিরোধীরা দেখিয়ে দিলেন কিভাবে গঠনতন্ত্রের মাধ্যমে সরকারের কাজের সমালোচনা করা যায়। যে বাংলাদেশের যে পার্লামেন্ট বা যে সংসদ ছিল আগে শুধুমাত্র হাততালি দেওয়ার একটা কেন্দ্রভূমি, হাততালি দেওয়ার পীঠস্থান, একজন বলবেন আর তার তাবেদারের মতন বাকিরা হ্যাঁ স্যার করবেন, হ্যাঁ ম্যাডাম করবেন, ভালো হয়েছে বলবেন। কোনো বিতর্ক নেই, কোনো আলোচনা নেই, কোনো জল্পনা নেই, কোনো প্রস্তাব নেই। তিনি বলতেন, বাকিরা শুনতেন এবং হাততালি দিতেন। এটাই ছিল বাংলাদেশের সংসদ। হ্যাঁ, ঠিক ধরেছে। আওয়ামী লীগ শেখ হাসিনার সময়কার বাংলাদেশের সংসদ, যে সংসদে বিরোধী বলে কেউ ছিল না, যে সংসদে বিরুদ্ধ মত বলে কিছু ছিল না, যে সংসদে একপাক্ষিক ছিল, যে সংসদে কোনো আলোচনা ছিল না, যে সংসদ শুধু বাংলাদেশের সংবাদ মাধ্যম নয় গোটা বিশ্বের সংবাদ মাধ্যমের কাছে নিন্দিত, ঘৃণিত, কারণ সেখানে কোনো আলোচনা হয় না, সেখানে শুধু তাবেদারি হয়। আর 2026-এর এপ্রিল মাসের বাংলাদেশের সংসদ, যে সংসদে সংসদ সদস্যরা কখনো দেশের বিভিন্ন অনুষ্ঠান, দেশের বিভিন্ন কার্যকলাপ নিয়ে আলোচনা করছেন, কখনো সরাসরি বিরুদ্ধ দলকে তীব্র নিশানায় বিঁধছেন, কখনো তথ্য সহকারে তাদের নানা যুক্তি উপস্থাপন করছেন, কখনো বিরোধীরা যুক্তিপূর্ণভাবে তাদের মতামত প্রকাশ করছেন। আলোচনা হচ্ছে, ভালো গঠনমূলক আলোচনার সময় সবাই টেবিল চাপড়ে তাকে স্বাগত জানাচ্ছেন। এখানে নেই কোনো হিংসা, নেই কোনো দলাদলি, নেই কোনো মারামারি, নেই কোনো উত্তেজনা, গঠনতান্ত্রিক গঠনগত আলোচনা। যে সংসদ, যে বাংলাদেশের যে সংসদ এক সময় শুধু ছিল হাততালি দেওয়ার তাবেদারির জায়গা, আজ সেই সংসদ শুধু দেশের নয় গোটা আন্তর্জাতিক সংবাদ মাধ্যমের নজর সেই সংসদের দিকে। হ্যাঁ, আজকে আমাদের প্রাসঙ্গিক প্রসঙ্গের আলোচনা বাংলাদেশের সংসদ। বাংলাদেশের সংসদে এই যে পট পরিবর্তন, এই যে গঠনতান্ত্রিক আলোচনা, এই যে সুষ্ঠু আলোচনা, এটাই আজকের আমাদের আলোচনার বিষয়। কিভাবে এই পরিবর্তন এলো, কিভাবে গণতন্ত্রকে, সংবিধানকে, সংসদের মূল কাঠামোগত পরিবর্তনের মাধ্যমে সংসদ হয়ে উঠলো মানুষের কাছে, মানুষের আলোচনার বিষয়বস্তু। এই সংসদীয় পরিবর্তন, সংসদের পরিবর্তন, সংসদের ভেতরের পরিবর্তন, কোনো বাহ্যিক পরিবর্তন না, কোনো নীতির পরিবর্তন নয়, সংসদের ভিতরকার পরিবর্তন। হয়তো এটাই সংসদের গঠনগত পরিবর্তন, এটাই সংসদের পরিবর্তন হওয়া উচিত ছিল। এই প্রাসঙ্গিক প্রসঙ্গ নিয়েই আজকে আমাদের আলোচনা রয়েছেন প্রথম কলকাতা ডেপুটি মেয়র পরমাশিস ঘোষ রায়। পরমাশিস, আপনাকে স্বাগত। পরমাশিস, যে বিষয়টি আমাদের বারবার বেশ আকর্ষণ করছে, টানছে, বাংলাদেশের বিভিন্ন সংবাদ মাধ্যমে বাংলাদেশের এই ত্রয়োদশ সংসদীয় অধিবেশন এখন আলোচনার বিষয়। এখানে কোনো উত্তেজনা নেই, এখানে কোনো মারামারি নেই, এখানে কোনো তাবেদারি নেই, এখানে সরাসরি তাদের মতামত প্রকাশ করছেন সংসদীয় সদস্যরা, তা বিএনপির হন, তা জামাতের হন, তা এনসিপির হন, যারাই হোক, এবং এখানে গঠনগত আলোচনা হচ্ছে। সংসদের এটাই তো হওয়া উচিত ছিল, গণতান্ত্রিক ভাবে যে কোনো বিষয় সংগঠিত আলোচনা। এটাই তো পরিবর্তিত বাংলাদেশ। কিভাবে দেখছেন এই সংসদের এই পরিবর্তন, সংসদের এই কাঠামোগত পরিবর্তন, সংসদের আলোচনাগত পরিবর্তন, কিভাবে ব্যাখ্যা করবেন? দেখো, সংসদের কাঠামোগত পরিবর্তন বলাটা মনে হয় ঠিক না, কেননা সংসদ তো ইটকাঠ, পাথর, স্টোনচিপ, রড, সিমেন্ট, বালি দিয়ে তৈরি একটা পরিকাঠামোগত পরিবেশ। এখন সংসদীয় গণতন্ত্রের যেটা প্ল্যাটফর্ম, সেটাকে বলা হচ্ছে সংসদ। সেই সংসদে যদি তাবেদারির গণতন্ত্র উপস্থাপন হয়, ইয়েস ম্যামে, ইয়েস স্যারে,
এক পক্ষের হাততালিতে, যেখানে বিরোধী পক্ষের কোনো স্থান থাকে না, তো সেই সংসদীয় প্ল্যাটফর্মে ধরেই নেওয়া যেতে পারে যে তাবেদারির গণতন্ত্র প্রতিষ্ঠা পাচ্ছে। সেই প্রতিষ্ঠাটা কি একদিনে পায়, দুদিনে পায়, 3 দিনে পায়, 4 দিনে পায়, 5 বছরে পায়, 10 বছরে পায়, 15 বছরে? তারপরে সেই সংসদ, সেই গণতন্ত্র ভেঙে পড়ে। কেন ভেঙে পড়ে? সেই ভাঙতে মানসিকভাবে মানুষ নিমজ্জিত হয়, 1 থেকে 2, 2 থেকে লক্ষাধিক, লক্ষাধিক থেকে কোটি লোক, যার ফলশ্রুতি আমরা 2024-এর 5ই আগস্ট দেখেছি। তারপর বাংলাদেশের মানুষ ধৈর্য ধরেছে। কি হতে যাচ্ছে, আমাদের কি করণীয়, একটা অভিভাবকত্বে, একটা পরামর্শদাতাদের, একজনদের পৃষ্ঠপোষকতায় অন্তর্বর্তী সরকার দেশটাকে একটা গণতান্ত্রিক পরিবেশের মধ্য দিয়ে, গণতন্ত্র মানে কি, সবার সমান অধিকার, সেই অধিকার প্রতিষ্ঠার জন্য একটা সিচুয়েশন তৈরি করেছে। দেশে গণতন্ত্রের প্রতিষ্ঠার মূল যে প্রেক্ষাপট, মূল যে শিকড়, সেটা হচ্ছে নির্বাচন, গণতান্ত্রিক নির্বাচন, মতামতের মধ্য দিয়ে দেশকে গঠন করে তোলা। সেটা আমরা ত্রয়োদশ জাতীয় নির্বাচন দেখেছি। সেই নির্বাচন কারা ম্যান্ডেট দিয়েছে? বাংলাদেশের সাধারণ মানুষ। সেই ম্যান্ডেট নিয়ে তারা কোথায় গেলেন? সংসদীয় গণতন্ত্রের যেটা পীঠস্থান বা প্ল্যাটফর্ম, সংসদ। তার পরবর্তীতে আমরা কি দেখছি? বিরোধী পক্ষ, সরকার পক্ষ মতানৈক্য হচ্ছে, আলাপ হচ্ছে, আলোচনা হচ্ছে, দেশ গঠনের কাজে আলাপ জারি থাকছে। সেই আলাপই মানুষ এখন দেখতে চায়। সেই আলাপই এখন, তুমি জানো যে ভারতবর্ষের সংসদীয় গণতন্ত্রের যে পীঠস্থান, আমাদের সংসদ, আমাদের রাজ্যের বিধানসভা, গোটা দেশের সমস্ত বিধানসভা, যা কিছু হয় লাইভ সম্প্রচার হয়। কেন হয়? মানুষ এখন দেখতে চায়, জানতে চায়। আর সেই দেখা এবং জানাটা যদি তাদের দৃষ্টিভঙ্গির মধ্যে ভালো লাগার বিষয়বস্তু হয়ে পড়ে, অমিতাভ বচ্চন আমজাদ খানের শোলে যেমন মানুষকে দৃষ্টি আকর্ষণ করেছিল, কিন্তু সেই সংসদ ভবনে যদি তাদের কথা তুলে ধরা হয়, মানুষ যেটা চাইছে, দেশের মানুষের কথা যদি সংসদে কেউ তুলে ধরতে চায়, সচিন তেন্ডুলকর বলো, সৌরভ গাঙ্গুলি বলো, মুস্তাফিজুর বলো, আমরা যেটা চাইছি ওরা 6 মারুক, বাউন্ডারি করুক, সেঞ্চুরি করুক, সেটা যখন মানুষ চায় এবং সেটা যখন মানুষ দেখতে চায়, তো মানুষ তো তার মধ্যে আকৃষ্ট হবে। সেই জায়গা থেকে দাঁড়িয়ে বাংলাদেশের মানুষ 15 বছর যে নিঃশেষিত, নিপীড়িত হয়েছে, অবিচারের দ্বারা শোষিত হয়েছে, তার একটা অগ্নি স্ফুলিঙ্গ ঘটেছে 2024-এর 5ই আগস্ট। তারপর একটা সরকার, তারপরে নতুন সরকার গঠন, কিন্তু সেই নতুন সরকারের প্রতিনিধিরা সংসদে গিয়ে কি বলছে, কি খাচ্ছে, কিভাবে দেশ গঠন করছে, কি মতানৈক্য করছে, কি বিতর্ক হচ্ছে, সেখানে নির্যাস কি, আগামীর বাংলাদেশ কেমন পথে যাবে, তার বাদানুবাদ, তার বিতর্ক, তার সংলাপ অবশ্যই মানুষ দেখতে চাইবে। এবং এটা দেখতে চাইছে বলেই আজকে সমাজ মাধ্যমে সবাই সেই জিনিস আপলোড করছে, দেখছে, সমালোচনা করছে, আলোচনা করছে। মানুষের একটা নেশার মতো ভালো লাগার খোরাক তৈরি হয়েছে। এটাই তো আজকের আলোচনা, এটাই তো আজকে ভাইরাল হওয়ার বিষয়। তো মানুষ যেটাকে পছন্দ করবে, মানুষ যেটাকে চাইবে, সেটা যদি মানুষ সংসদে দেখতে পায়, তবেই তো গণতন্ত্রের প্রতিষ্ঠা পাওয়ার জায়গায় যারা গেছেন তারা সেই দায়িত্বটা করছেন। অবশ্যম্ভাবেই বিএনপির যারা সংসদে গেছেন, সংসদে নির্বাচিত হয়ে বাংলাদেশের মানুষের কণ্ঠস্বর নিয়ে, যারা ম্যান্ডেট নিয়ে যারা গেছেন, তারা যদি সেই মানুষের কথা একদম স্পষ্টভাবে, সমস্বরে, দৃপ্ত কণ্ঠে যদি উচ্চারণ করে, যদি কেউ বিরোধিতা করো দেশ গঠনের কাজে, এইটা করা হবে সংসদীয় নিয়ম অনুযায়ী, সাংবিধানিক নিয়ম অনুযায়ী, দেশের আইন ব্যবস্থার উপরে নির্ভর করে, সেটা যদি মানুষ জানতে পায়, দেখতে পায়, সেটাই তো আজকে আলোচনা, সেটাই তো ভালো লাগা। তো সেটাই তো হওয়া উচিত ছিল, যেটা বিএনপি সরকার করে দেখাচ্ছে, যেটা আগের সরকার পারেনি। বললাম, তাবেদারির গণতন্ত্র, সংসদীয় প্ল্যাটফর্মে যদি তাবেদারির গণতন্ত্র প্রতিষ্ঠা পায়, তাহলে কি হতে পারে, এটা বিশ্ববাসী দেখেছে। সেই বিশ্ববাসী দেখলো বাংলাদেশের সাধারণ মানুষ কি চায়, তারা সেটা প্রমাণ করেছে 12ই ফেব্রুয়ারি। যাদের জন্য প্রমাণ করেছে, তারা সংসদে গিয়ে এখন কি করছে, সেটা মানুষ অবশ্যই ভালোভাবে নিচ্ছে। এবং সে কারণেই আজকে প্রথম কলকাতার দর্শকদের কাছে এবং আমাদের উপাদ্য বিষয় হয়ে দাঁড়িয়েছে আজকের এই পটভূমি, এই আলোচনা। মানুষ যেটা চাইবে, আমরা তো মানুষের কাছে সেটাই তুলে ধরার চেষ্টা করবো, তাই নয় কি? একদম। এবং পরমাশিস, আমরা এ বিষয়ে যোগ করতে চাই, একটি রাজনৈতিক দল তারা যখন বিরোধিতা করেছে বা কোনো কারোর বিরোধিতা সমালোচনা করেছে, তখন তাদের সংসদে উপস্থিত না থাকার সময়, একটু স্পষ্ট করে বলি, আওয়ামী লীগ বিএনপির সমালোচনা করেছে। রাজনীতি একটা হয়েই থাকে, একদল আরেক পক্ষের সমালোচনা করবে, আরেক পক্ষকে বিধবে, আরেক পক্ষের প্রতিবাদ করবে। আওয়ামী লীগ যখন বিএনপির সমালোচনা করেছে, তখন বিএনপি সংসদে ছিল না।
তারা যখন জামাতের সমালোচনা করেছে তখন জামাত সেখানে ছিল না। জামাত বিএনপিকে সরিয়ে রেখে নিজেরা ভালো 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 এই আলোচনাটাই বারবার সংসদে আমরা গত 14-15 বছর ধরে লক্ষ্য করেছি। আর এবছর দেখছি 2026-এর এপ্রিল মাসে দেখছি জামাতের প্রতিনিধির, জামাতের প্রধানের, আমিরের উপস্থিতিতে জামাতের ভূমিকার তীব্র সমালোচনা করার সাহস দেখাচ্ছেন বিএনপি সদস্যরা। এনসিপির নাহিদ ইসলামের সামনেই তার বিরুদ্ধে ওঠা অভিযোগের প্রমাণ চাইছেন, অভিযোগের নিয়ে তারা আন্দোলন করছেন, প্রতিবাদ জানাচ্ছেন। এই যে সাহস দেশের মানুষের সামনে, সৎ সাহস দেশের মানুষের সামনে, স্বচ্ছকে স্বচ্ছ, সাদাকে সাদা, কালোকে কালো বলার সাহস, এবং একইভাবে জামাত বা এনসিপি তাদের মত প্রকাশ করতে পারছেন। কারুর অবর্তমানে নয়, পুরো আলোচনা হচ্ছে একে অপরের উপস্থিতিতে এবং গঠনগতভাবে। যখন বিএনপি সাংসদরা কোনো বক্তব্য পেশ করছেন তখন সেখানে রয়েছেন জামাতের প্রতিনিধিরা, জামাতের প্রধানরা, রয়েছেন এনসিপি প্রধানরা। আবার যখন এনসিপি প্রধান বা জামাত প্রধান কোনো মন্তব্য রাখছেন তখন সেখানে উপস্থিত থাকছেন স্বয়ং দেশের প্রধানমন্ত্রী। কখনো তিনি তার সমর্থন করছেন, কখনো তিনি শুনছেন। এই যে গণতন্ত্র, মত বিরুদ্ধ মত থাকতেই পারে, কিন্তু একে অপরের সঙ্গে আলোচনা, সংসদীয় গণতন্ত্রের এটাই তো আসল বার্তা হওয়া উচিত ছিল। এই জায়গাটাই বোধহয় গত 15 বছর বাংলাদেশে কোথাও কোনোভাবে হারিয়ে গিয়েছিল। এইটা ফিরিয়ে আনা বোধহয়, এই সংসদীয় গণতন্ত্র ফিরিয়ে আনা বোধহয় অতি জরুরি ছিল। এর ফল আমরা দেখতে পাচ্ছি। কিভাবে বলবেন এই যে গণতন্ত্রের এই আলোচনা, গণতন্ত্রের মন্দিরে এই আলোচনা, যে যেখান থেকে আজকে বিভিন্ন দেশ, বিভিন্ন সংবাদ মাধ্যম মুখ ফিরিয়ে নিয়েছিল, সেই বাংলাদেশের সংসদের দিকেই আজকে দেশের প্রতিটি সংবাদ মাধ্যমের, বিদেশের প্রতিটি সংবাদ মাধ্যমের নজর। এটা কি বাংলাদেশের, এটা কি নতুন সরকারের সাফল্য নয়? কিভাবে ব্যাখ্যা করবে? দেখো, মাছের বাজারে গিয়ে তুমি যদি একটাই মাচালাকে দেখতে পাও, আর কোনো মাচালা নেই, তা তুমি সেই মাচালার মাছের সঙ্গে তার মাছ ভালো বা মন্দ তুমি কি করে মেলাবে যে কোনটা ভালো কোনটা মন্দ? মাচালা তো একটাই, তাই নয় কি? যদি আর 2-4টে মাচালা থাকে তাদের থেকে মাছের সঙ্গে তুমি কম্পেয়ার করতে পারো। কম্পেয়ারের জায়গা যদি একটাই থাকে তাহলে তো সেটা সম্ভব না। তো স্বাভাবিকভাবেই সংসদে দেশ গঠনের জন্য সরকার পক্ষ, বিরোধী পক্ষ কোনো কিছু বিতর্ক জারি রাখবে। বিতর্কের মূল প্রেক্ষাপট সেটা হচ্ছে পক্ষে আর বিপক্ষে। এতদিন শুধু সংসদে যে বিতর্ক হয়েছে সেটা শুধু পক্ষের লোকেরাই কথা বলেছে, বিতর্কে বিপক্ষে বলার তো জায়গা ছিল না। সেই জায়গা ছিল না বলেই সেই পক্ষের যখন পক্ষাঘাত হয় সেই পরিস্থিতি আমরা দেখেছি। সেই জায়গা থেকে দাঁড়িয়ে আজকে বাংলাদেশের মানুষ পক্ষ এবং বিপক্ষকে সংসদে পাঠিয়েছে। যেখানে পক্ষ এবং বিপক্ষ সংসদে মানুষের ম্যান্ডেট নিয়ে পৌঁছেছে, তাহলে যে পক্ষে কথা বলার সে পক্ষে বলবে, যে বিপক্ষে কথা বলার সে বিপক্ষে বলবে। এটাই গণতন্ত্রের মূল ভিত্তি, সম অধিকার। আর সেই জায়গা থেকে দাঁড়িয়ে যারা বেশি অংশের মানুষের ম্যান্ডেট নিয়ে গেছে, তাদের যে নেতা বর্তমান বাংলাদেশের প্রধানমন্ত্রী, সে বিএনপির চেয়ারপারসন হলেও সে কিন্তু বাংলাদেশের সর্বস্তরের রাজনৈতিক যারা নাগরিক রয়েছে তাদের সকলের প্রধানমন্ত্রী। তার মূল কথা কি? সবার আগে বাংলাদেশ। আলোচনা জারি থাকবে, বিতর্ক জারি থাকবে, হুমকি জারি থাকবে, বিপক্ষের বিরুদ্ধে গিয়ে কথা বলা হবে সংসদীয় নিয়ম অনুযায়ী, সাংবিধানিক নিয়ম অনুযায়ী। সেটা যখন বাংলাদেশের সংসদে আমরা দেখতে পাচ্ছি, তো বাংলাদেশের সাধারণ মানুষ তো এটাই চেয়েছিল। এটাই তো অক্সিজেন, এটাই তো উন্মুক্ত বাতাস, এটাই তো গণতন্ত্রের উন্মুক্ত পরিবেশ। সেই জায়গাটা যখন সংসদে উচ্চারিত হয়, মানুষ যদি জানতে চায়, দেখতে পায়, তো সেটা নিয়ে তো আলোচনা হবেই, আলোচনা জারি থাকবে। এবং আমি মনে করি এই আলোচনা জারি থাকা, এই বিতর্ক, এই যে পক্ষ বিপক্ষের মতানৈক্যের মধ্য দিয়ে বাংলাদেশ গঠনের একটা এগিয়ে যাওয়ার পথ চলা, সেখানে দাঁড়িয়ে যদি কেউ বলে যে আবার অচল করে দেবো ঢাকা, আমাদের দাবি না মানা হলে, সেখানেও যে সরকার পক্ষের যারা বেশি মাত্রায় মানুষের ক্ষমতাসীন ম্যান্ডেট নিয়ে গেছে, তারা যখন সমস্বরে বলে আগে দেশ গঠনের কথা, হরতালকে মানা হবে না, যেটা এখন সংসদে দাঁড়িয়ে বলে, সেটা তো বাংলাদেশের মানুষের কথা বলা হচ্ছে। এটাই তো হওয়া উচিত ছিল। সেই কারণেই তো আজকে বাংলাদেশ আগামীর পথে এগিয়ে যাবে এবং সেই বাংলাদেশের কার্যক্রম, বাস্তবতা, প্রেক্ষাপটকে প্রতিবেশী রাষ্ট্র বাংলাদেশের যে এই যে বাস্তবতা, এই যে ভূমিকা, এটাকে পরিলক্ষিত করছে বর্তমান ভারত সরকার। তাদের দৃষ্টির বদল দিয়ে, প্রেক্ষাপট দিয়ে তারা আগে যেটা দেখেছিল, অবশ্যই ভারত সরকার অতীতেও বাংলাদেশ সরকারের পাশে ছিল, বাংলাদেশ সরকারের পাশে থাকা, বাংলাদেশের মানুষের পাশে থাকা। যদিও সেদেশের সেই সময় রাজনৈতিক দল সেদেশের মানুষকে বোঝাতে চেয়েছে যে ভারত সরকার
আওয়ামী লীগ সরকারের পাশে রয়েছে, সেটা বোঝানোর কি ফল হতে পারে, কি হয়েছে বর্তমান বাস্তবতায় বাংলাদেশের মানুষ সেটা বুঝেছে, ভারত সরকারও বুঝেছে। একদমই পরমাশিস, আমরা মানুষে মানুষের সম্পর্ক, মানুষ মানুষের ভালো সম্পর্ক, সুষ্ঠু সম্পর্কের কথা বলে আসছি, বলে চলেছি, বলে চলবো। আর এই বাংলাদেশের সংসদের এই চিত্রটা বোধহয় দেখাই আমাদের কাম্য ছিল। এটাই আমাদের মানে আমাদের বিশ্বাস ছিল, এরকম একটা সুষ্ঠু গণতন্ত্রের দিকে বাংলাদেশ এগিয়ে যাবে। গণতন্ত্রের মন্দিরের এই ছবিটাই বোধহয় নতুন বাংলাদেশের ছবি। যে কথা তারেক রহমান বলেছিলেন, নতুন বাংলাদেশ গড়ার স্বপ্ন তিনি দেখেছিলেন, সেই স্বপ্নের যদি কয়েক পা এগিয়ে থাকে তাহলে এই সুষ্ঠু সংসদীয় বাতাবরণ সেই নতুন বাংলাদেশের এক ধাপ হতে পারে। এমন অনেক পথ চলা বাকি আছে। মাত্র কয়েক দিনের সরকার হয়েছে, কয়েক মাস হয়েছে, এখন শিশু সরকার বলা যায়। এই নতুন ছোট সরকারের একাধিক পদক্ষেপ বুঝিয়ে দিচ্ছে কিভাবে নতুন বাংলাদেশ নতুন ভাবে স্বপ্ন দেখছে। গণতন্ত্রের মন্দিরে, গণতন্ত্রের পীঠস্থানের এই সুন্দর সুষ্ঠু বাতাবরণ, আলোচনার বাতাবরণই গোটা বাংলাদেশের বর্তমান পরিস্থিতির কথা তুলে ধরতে পারে, পরিস্থিতির একটা চিত্র তুলে ধরতে পারে। আমরা আশা রাখবো আগামী দিন আরো এমন গণতান্ত্রিক নজির বাংলাদেশ থেকে আমরা পাবো, এবং সেগুলো আমরা প্রথম কলকাতার দর্শকদের সামনে তুলে ধরতে পারবো এবং বোঝাতে পারবো এটাই নতুন বাংলাদেশ, এইভাবেই বাংলাদেশে এগিয়ে যাওয়া উচিত, এইভাবে বাংলাদেশ এগিয়ে চলেছে। এখানে কোনো ব্যক্তি স্বাধীনতা, ব্যক্তি মত নেই, এখানে কোনো ব্যক্তি কেন্দ্রিক নয়, এখানে কোনো দল কেন্দ্রিক নয়। এই বাংলাদেশ কোনো ব্যক্তি বিশেষের বাংলাদেশ নয়, এই বাংলাদেশ মানুষের বাংলাদেশ, এই বাংলাদেশ জাতির বাংলাদেশ। যে জাতি গঠনের কথা বারবার বাংলাদেশের মানুষ বলে থাকেন, সেই বাংলাদেশের পথ চলাই শুরু হয়েছে তারেক রহমানের হাত। আগামী দিন এমন আরো অনুষ্ঠান, এমন আরো আলোচনা নিয়ে আমরা আসবো এবং নজরে রাখবো নতুন বাংলাদেশের নতুন ভাবে গড়ে ওঠার একাধিক নজির। আজ তার এ পর্যন্তই। আজকের আমাদের আলোচনা আপনাদের কেমন লাগলো, কোন অংশের সঙ্গে আপনারা সহমত এবং কি কি চান আপনারা বলতে, এমন আরো কি কি নজির আপনাদের সামনে রয়েছে যা আপনারা আমাদের মাধ্যমে প্রকাশ করতে চান, সেসব আমাদের লিখে জানান কমেন্ট বক্সে। আর যদি চ্যানেলটি সাবস্ক্রাইব করা না থাকে, সাবস্ক্রাইব করুন আর আমাদের এগিয়ে চলতে সাহায্য করুন। আজ তাহলে এ পর্যন্তই, ভালো থাকবেন।